আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিভিন্ন ক্ষেত্রের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি নিউজরুম সংলাপে। আজকে নিউজরুম সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের অতিথি রয়েছেন দুজন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে আছেন হাসান ইমাম রুবেল, নির্বাহী সম্পাদক নিউজ বাংলা 24.com। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই আজকের দিনের প্রধান শিরোনামগুলো। 60 ঘন্টা পর সীতাকুণ্ডের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, আরো 2 জনের মরদেহ উদ্ধার। কারো দায় থাকলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। দ্রব্যমূল্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। কারো উস্কানিতে কান না দেওয়ার আহ্বান। ভারতে পিকে হালদারের অঢেল সম্পদের সন্ধান, 87 ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও আবাসন ব্যবসার জাল ছিল দুবাই পর্যন্ত, ফের 14 দিনের জেল হেফাজতে। এবার বাজেটের আকার হতে পারে 7.25 লাখ কোটি টাকা। বাংলাদেশের উন্নয়ন জাপানি বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে, জানালেন ইতো নাওকি। মাঙ্কিপক্স সন্দেহে এক বিদেশি নাগরিক হাসপাতালে ভর্তি, নিশ্চিত হতে সময় লাগবে 2 থেকে 3 দিন। দেশে কেউ শনাক্ত হয়নি, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। বরিস জনসনই থাকছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, উঠে গেলেন অনাস্থা ভোট, আজ ফিরল না পার্টিগেট কেলেঙ্কারি। এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফুটবলে কাল বাহরাইনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ায় ম্যাচ শুরু বিকেল 3:15টায়। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। এবারে আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা জানি গত 2.5 দিন ধরে আসলে যে চিত্রটি আমরা দেখছি, 3 দিন ধরে আমরা যে চিত্রটি দেখছি, যে 60 ঘন্টা লাগলো সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর যে আগুন সেটি নিয়ন্ত্রণ করতে, কিন্তু এখনও যেটি বলা হচ্ছে 20টিরও বেশি বা 28টি কন্টেইনারে থেমে থেমে আগুন জ্বলছে। এবং পাশেই যেহেতু রাসায়নিক রয়েছে, তো অবস্থার আর কোনো ধরনের উন্নতি বা অবনতি হয়েছে কিনা সেই বিষয়টি নিয়েই আমরা চট্টগ্রামে যেতে চাই সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, আমাদেরকে জানাবেন সেখানকার শেষ অবস্থাটি। ধন্যবাদ অন্তরা আপনাকে। আমরা কয়েকদিন ধরে কিন্তু আসলে যে সীতাকুণ্ডের আগুনের খবর আপনাকে জানিয়ে এসেছি, তেমনিভাবে কিন্তু দীর্ঘদিন বলতে যে 3 দিন পর কিন্তু আসলে আজকে পুরোপুরি সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে সেনাবাহিনী কিন্তু আসলে ঘোষণা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সেখানে কিন্তু ধোঁয়াটা কিন্তু এখনও থেকেই গেছে। তো আরও ধোঁয়াটা শেষ হতে মনে হয় আজকে রাত বা কালকে সকাল পর্যন্ত হতে পারে। যেখানে কিন্তু আসলে ধোঁয়া উঠছে সেখানে একেবারে কিন্তু আসলে আগামীকাল থেকে সেখানে উদ্ধার কাজ সেখানে কিন্তু আসলে উদ্ধার কাজ চালাবে বলে আমরা জানতে পেরেছি। তারপরে কিন্তু আসলে বোঝা যাবে কিন্তু আসলে সেই জায়গায় বিশাল একটি জায়গা যেখানে কিন্তু এতদিন ধরে কোনোভাবেই সেখানে প্রবেশ করতে পারেনি যারা উদ্ধার কর্মীরা। তো আগামীকাল সেখানে কিন্তু তারা কিন্তু চার্জ করবে, তল্লাশি চালাবে। সেখানে কিন্তু বোঝা যাবে কিন্তু আসলে কতজনের মরদেহ সেই জায়গায় আছে, যেহেতু আজকেও কিন্তু আমরা দেখেছি 2 জনের দেহাবশেষ সেই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এমনকি যে বললেই কিন্তু আসলে বুঝতেই পারবেন যে কিন্তু আসলে ফায়ার ফাইটার 3 জন নিখোঁজ রয়েছে। হেলমেট পাওয়া গেছে, আবার একজনের হাত পাওয়া গেছে, আবার দেহাবশেষের আরও শরীরের কয়েকটি অংশ কিন্তু পাওয়া গেছে। তো দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের 3 জন নিখোঁজের মধ্যে মনে হচ্ছে আজকে যে 2 জনের দেহাবশেষ পাওয়া গেছে তারা 2 জনেই কিন্তু আসলে যে ফায়ার সার্ভিসের কর্মী বলে মনে হচ্ছে সবারই। তো পুরোপুরি কিন্তু আসলে ঘোষণা করা হবে কিন্তু আসলে তারা নিশ্চিত হওয়ার পর, ডিএনএ টেস্টের পর। তো তাদের যে ফায়ার সার্ভিসের 3 জন যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এমনকি আরও যারা নিখোঁজ আছে এখনও পর্যন্ত স্বজনরা তাদের যে মরদেহের জন্য অপেক্ষা করছেন, অন্তত সেই মরদেহটি এখনও পর্যন্ত তাদের হাতে দেওয়া হচ্ছে না। তো আসলে কখন দেওয়া হবে সেটাও কিন্তু আসলে বলা যাচ্ছে না। যে ডিএনএ সংগ্রহ করা হয়েছে, তো ডিএনএর সাথে তাদের যদি
ডিএনএর মাধ্যমে যদি তাদের একটি বিষয় আপনার শনাক্ত কাছে করা একটু হয় জানতে চাই, তাহলে জেলা একটি বিষয় একটু জানতে চাই, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু তারপরেও থেমে থেমে যে আগুন সেটি আসলে দেখা যাচ্ছে। তো পাশেই যেহেতু রাসায়নিক রয়েছে, আর কোনো ধরনের ভীতিকর পরিস্থিতি কি সৃষ্টি হবার সম্ভাবনা আছে? এই বিষয়ে কি কেউ কিছু বলেছে? মানে এখন কি আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি যে আগুন একেবারে নিভে গেছে, নাকি আবারও আগুন লাগার কোনো ধরনের কোনো সম্ভাবনা রয়েছে? অন্তরা, আপনি যথার্থই বলছেন, আর কোনো আসলে সেভাবে আগুন লাগার সম্ভাবনা নেই, যেহেতু যে ভয়াবহ যে আগুন, সেই আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, কিন্তু কালো ধোঁয়া যেটা আছে সেই ধোঁয়াটা কিন্তু আসলে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না, যেহেতু সেখানে কিন্তু কেমিক্যাল ছিল হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইড থাকার কারণে দ্রুত কিন্তু আসলে আগুন যে ধোঁয়াটা সেটা সম্ভব হচ্ছে না। তো ফায়ার সার্ভিস এমনকি সেনাবাহিনী যারা দায়িত্বে আছেন তারা যেমনটা ঘোষণা করেছেন, এখন থেকে আর কিন্তু আসলে সেভাবে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, যেহেতু কালো ধোঁয়া আস্তে আস্তে সেই ধোঁয়াটা কিন্তু আসলে নিভে যাবে বলে তারা মনে করছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন জেলা প্রশাসনের। আমি জানতে চাচ্ছি এই পর্যন্ত কতজনের মরদেহ আপনারা উদ্ধার করেছেন বলে মনে করছেন? সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের দুর্ঘটনার যে সর্বশেষ তথ্য আমাদের কাছে রয়েছে, এ পর্যন্ত নিহত হয়েছেন 43 জন এবং পরিচয় শনাক্ত করা হয়েছে 26 জনের, এবং 26 জনের এই দেহ হস্তান্তর করা হয়েছে তাদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয়দের কাছে। এবং আমাদের এখানে যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে রোগীদের স্বজনদের প্রেসক্রিপশন নিয়ে আসলে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে, ফ্রি খাবার দেওয়া হচ্ছে এবং ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হচ্ছে। এছাড়াও আপনারা জানেন এরই মধ্যে আহতদের 25,000 টাকা করে প্রদান করা হচ্ছে তাদের চিকিৎসার জন্য, এবং নিহতদেরকে 50,000 টাকা করে স্বজনদের কাছে দেওয়া হচ্ছে। এই যে এইমাত্র আমাদের কাছে একজন আসলেন যে একটা প্রেসক্রিপশন নিয়ে ওষুধটা তাদের লাগবে, আমরা এখান থেকে ওষুধটা কিনে দিয়ে দিচ্ছি। যদি এমন হয় যে ওষুধটা আমাদের কাছে নেই, আমরা পার্শ্ববর্তী আমাদের যে মেডিসিন হাউস আছে সেখান থেকে আমরা ক্রয় করে তাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। মেডিকেলে যারা ভর্তি আছে তাদের স্বজনরা যদি এই জায়গা থেকে ওষুধ নিতে আসে তাহলে কিন্তু তারা এই জায়গা থেকে ওষুধ পাচ্ছে, ওষুধ এখান থেকে ওষুধ পাচ্ছে। যদি আমাদের এখানে অ্যাভেলেবল না থাকে, ওষুধটা আমরা পাশের একটা ফার্মেসি থেকে ওষুধটা সংগ্রহ করে তাদের কাছে দিচ্ছি। এই যে একজনকে আমরা এখনই একজনকে একটা ওষুধ দিচ্ছি আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জেলা প্রশাসনের এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখছেন? এখন এই জায়গা থেকে আপনি কি পেলেন? আমি 4টা ট্যাবলেট পেলাম। আসলে এই ট্যাবলেটগুলো পেয়ে এটা আমার মায়ের জন্য খুবই ভালো লাগতেছে। আসলে ওদেরকে সার্বিক সহযোগিতা করুক, সবাই ওদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক, এটাই। আমার মা ভর্তি আছে। সীতাকুণ্ডের না, এটা মেডিসিনের 16 নম্বর ওয়ার্ডে। ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং হাসান ইমাম রুবেল দুজনে আছেন আমাদের সঙ্গে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি চট্টগ্রামে রয়েছেন। নয়ন বড়ুয়া জয়ের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আসলে কোনো কিছুই শুনতে পাইনি, প্রশ্ন করার তো সুযোগ নাই আসলে। জি, আসলে হাসান ইমাম রুবেল, আপনি কি শুনতে পেয়েছিলেন? না, আমাদের এখানে কোনো অডিও ছিল না। আমরা লাইভে কি বলা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। এবং নয়ন বড়ুয়া জয়, আপনাকেও অনেক ধন্যবাদ, আমাদেরকে জানালেন সেখানকার শেষ অবস্থা সম্পর্কে। এবার আমরা আলোচনায় আসতে চাই। শুরুতেই অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, 60 ঘন্টা লেগেছে সীতাকুণ্ডের এই কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে। মানে এটি কি আসলে ফায়ার সার্ভিসের ব্যর্থতা কিনা? ফায়ার সার্ভিসের 9 সদস্য এরই মধ্যে নিহত এবং তাদের মধ্যে নিখোঁজও রয়েছেন, অনেকে হতাহতও হয়েছেন। এটি কি ফায়ার সার্ভিসের দক্ষতার কোনো ধরনের ঘাটতি ছিল কিনা, যে কারণে আসলে এতটা সময় লাগলো এবং যারা উদ্ধার করতে গেলেন তারা আসলে নিজেরাই আহত হলেন, নিহত হলেন? যদিও বিষয়টি খুব স্পর্শকাতর, তারপর জিজ্ঞেস করতে হচ্ছে। যেমন আপনি যে দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে ব্যর্থতা এবং একটা হচ্ছে অদক্ষতা। ব্যর্থতা তো নয়ই, কারণ হচ্ছে যে ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ যেভাবে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকে যদি আমরা ব্যর্থ বলি তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে। হ্যাঁ, তবে দক্ষতার প্রশ্ন বাংলাদেশের মতো দেশে ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এই প্রশ্নটা তোলাই যায়। বিশেষ করে এই ক্ষেত্রে ধরেন যে ডিপোতে আগুন লেগেছে, সেই ডিপোতে কি ধরনের
কেমিক্যাল ছিল, কি অবস্থায় ছিল, এগুলো তো ফায়ার সার্ভিসের জানার কথা না। কারণ অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস সেখানে ছুটে গেছে, ছুটে গিয়ে তাদের অন্তত 9 জন কর্মী নিহত হয়েছে। তো আমার তো মনে হয় যে বাংলাদেশে অন্তত আমি আমার জীবদ্দশায় এরকম এত বড় দুর্ঘটনা এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের এরকম 9 জন ব্যক্তির 9 জন কর্মীর প্রাণহানির ঘটনা আমি দেখিনি। তো ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু যারা এই ডিপোর দায়িত্বে ছিলেন, যারা মালিক পক্ষ, তাদের পক্ষ থেকে সেইভাবে এই যে ধরেন নিরাপত্তা বজায় রেখে যেভাবে মালামাল গুদামজাত করা দরকার ছিল, সে আমার কেন যেন মনে হয় যে সমস্ত সেফটি মেজার গুলো মানা হয়েছিল কিনা সেই প্রশ্নটি সামনে চলে আসে। আর আমাদের ফায়ার সার্ভিসের তো সীমাবদ্ধতা আছেই, কারণ ফায়ার সার্ভিসের যে যে ক্ষমতা, যে কতটুকু পর্যায়ে তারা কতটুকু সেবা দিতে পারে, সেই সীমাবদ্ধতা গুলো আছে। ফায়ার সার্ভিস আগের চাইতে অনেক বেশি দক্ষ হয়েছে, কিন্তু তারপরেও তাদের সীমাবদ্ধতা আছে। তো সেইটা তো ধরেন রাষ্ট্র হিসেবে আমাদের সীমাবদ্ধতা। তো এই ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সীমাবদ্ধতা বিষয়টি পরে আসবে, আগে আসবে হচ্ছে এই ডিপোর যারা মালিক ছিলেন তারা কি ধরনের কেমিক্যাল সেখানে রেখেছিলেন, সেগুলো কিভাবে রেখেছিলেন, সেগুলো রাখার ক্ষেত্রে যে ধরনের হেলথ এন্ড সেফটি মেজার মেনটেন করা দরকার ছিল সেগুলো করেছিলেন কিনা, এই প্রশ্নগুলোই আসলে তুলে ধরা দরকার। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব হাসান ইমাম রুবেল। আপনার কাছেও আসলে একই প্রশ্ন নিয়ে আসতে চাই। ফায়ার সার্ভিসের 9 জন কর্মী মারা গেছেন, তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, যার বাবা দেশের জন্য জীবন দিয়েছিলেন, এবং এই কর্মীও আসলে দেশের জন্য জীবন দিয়েছেন। এবং যে 9 জন কর্মীকেই আমরা হারিয়েছি ফায়ার সার্ভিসের, তারা প্রত্যেকেই দেশের জন্যই আসলে জীবন দিয়েছেন, তারা দেশের জন্যই আসলে কাজ করছিলেন, তারা তাদের দায়িত্বটি পালন করছিলেন। কিন্তু মানে তাদের দক্ষতাকে আরেকটু বাড়ানোর কি কোনো সুযোগ ছিল? 12 থেকে 14 ঘন্টা পরে মালিক, মানে 12 থেকে 14 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও মালিক পক্ষ থেকে জানানো হয়নি তাদেরকে যে সেখানে কি কি ধরনের রাসায়নিক ছিল। মালিক পক্ষ যদি এরকম ক্ষেত্রে না জানায়, সেক্ষেত্রে মানে আর কোথাও থেকে কি এটি জানার কোনো সুযোগ আছে যে এই ডিপোতে আসলে কি কি ধরনের রাসায়নিক থাকতে পারে? মানে সরকারের কোনো অধিদপ্তর বা যারা এই ধরনের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেন সরকারিভাবে বা বেসরকারিভাবে, মানে আর কারো কাছে থেকে কি তথ্য নেওয়ার কোনো সুযোগ ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এই দুর্ঘটনায় যে 43 জন এখন পর্যন্ত যে ঘোষিত 43 জন মারা গেছে বলে বলা হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমি প্রত্যেকের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং এদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। বিশেষ করে যে 9 জন ফায়ার ফাইটার, আমাদের ফায়ার সার্ভিসে যে 9 জন ফায়ার ফাইটার মারা গিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আর একটু বেশি। হচ্ছে যে তারা, প্রথমত আমি সবসময় বলতে চাই যে বাংলাদেশে যতগুলো রাষ্ট্রীয় বাহিনী আছে যারা সরাসরি জনসেবায় কাজ করে, আমার দেখা মানে আমি প্রত্যক্ষভাবে যতটুকু দেখেছি যে ফায়ার ফাইটার যারা কাজ করেন ফ্রন্টলাইনার হিসেবে, তারা সবসময় আন্তরিকভাবে এই কাজটি করেছেন। এবং আমি যদি উদাহরণ দেই, এনটিভি ভবনে যখন আগুন লেগেছিল, তখন পুরো ভবনের যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাঁধে করে সংবাদকর্মীদেরকে বাঁচিয়েছেন, সেটি একেবারে বিরল ঘটনা। এবং বনানী অগ্নিকাণ্ড বা প্রত্যেকটি ঘটনায় আমরা বলতে পারি যে তাদের আন্তরিকতার কিন্তু কোনো ঘাটতি নেই। এবং এই ঘটনাটিও মানে তারা জীবন দিয়ে প্রমাণ করেছে যে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আর অদক্ষতার প্রশ্ন যেটি যদি বলেন, সেটি হচ্ছে যে হ্যাঁ, আমরা যথেষ্ট ইকুইপড না, আমাদের ইকুইপমেন্টের অভাব রয়েছে, এবং ইকুইপমেন্টের যে অভাব রয়েছে সেটি আসলে আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রীয় অবকাঠামো গড়ে তোলবার ক্ষেত্রে যে ব্যত্যয় আছে বা যে দুর্বলতা আছে, সেটির সঙ্গে এই মানুষগুলোর আসলে অদক্ষতার প্রশ্নটি খুব বেশি জড়িত আছে বলে আমার মনে হয় না। এবং এইখানে যে ঘটনাটি ঘটেছে, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো পক্ষকে দায়ী করবার মতো যথেষ্ট প্রমাণ কিংবা কোনো গাফিলতি হয়েছে কিনা, যথেষ্ট তথ্য এটি কিন্তু যেমন গণমাধ্যমের কাছেও নেই, তেমনি রাষ্ট্রীয় কোনো সংস্থা এখন পর্যন্ত তদন্ত করে উপস্থাপন করেনি বা করতে পারেনি যে এখানে কোনো পক্ষের ব্যত্যয় ঘটেছে।
এমনকি আজকে নৌ পরিবহন মন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছে, প্রতিমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছে, তিনি সরেজমিনে সেখানে গিয়েছেন, যেহেতু এটি একটি প্রাইভেট কন্টেইনার ডিপো এবং এটির সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। তিনিও বলেছেন যে তিনি সরেজমিনে ঘুরে এসে বলেছেন যে সেখানে ইভেন যারা এই ডিপোটির কর্তৃপক্ষ তাদেরও কোনো ব্যত্যয় আছে বলে তিনি দেখেন। তো যেহেতু এখন পর্যন্ত সরকারি কোনো সংস্থা কিংবা কোনো গণমাধ্যম থেকে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের গাফিলতি কোনো পক্ষের বলে নাই, সুতরাং এখানে শুধু অনুমান নির্ভর হয়ে কোন একটি পক্ষকে দায়ী করা আমার কাছে মনে হয় যে এটি যথাযথ নয়, এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে বলতে না পারছি। এখানে যে ঘটনাটি আমরা দৃশ্যত দেখেছি বা সংবাদ মাধ্যমে খবরে পড়েছি বা টেলিভিশনে দেখেছি, যে এখানে প্রাইভেট একটি কন্টেইনার টার্মিনাল, এবং এখানে যখন আগুন লাগার ঘটনা ঘটে তার কিছুক্ষণের পরেই কিন্তু ফায়ার সার্ভিস এসেছেন এবং তারা তাদের যে অর্পিত দায়িত্ব তাদের উপরে সেই কাজটি কিন্তু শুরু করেছেন। এবং এখানে পরবর্তীতে বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণে তারা তাৎক্ষণিকভাবে অনেকে মারা গেছেন, পরে হাসপাতালে মারা গেছেন, এবং আরো পরে আমরা জানতে পারলাম যে এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, এবং এই অক্সাইড কিন্তু এটি বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটি এক্সপোর্টের জন্য রাখা ছিল। সুতরাং এটি সুনির্দিষ্ট করে বলা যায় যে এটি অনুমোদিত কেমিক্যাল, যেহেতু এটি একটি বৈধ প্রক্রিয়ায় এক্সপোর্ট হচ্ছিল এবং এটি অনুমোদিত কেমিক্যাল, এবং এটি সেই অর্থে বিস্ফোরক দ্রব্য নয়। কিন্তু যেটি রসায়নবিদরা যেটি বলছেন যে হাইড্রোজেন পারঅক্সাইড যদি তাপ দেওয়া হয় তাহলে সেই তাপে এটি অক্সিজেনে পরিণত হয়, এবং আপনি জানেন যে অক্সিজেনের ধর্ম হচ্ছে সে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তো এটি একভাবে ধারণা করা যেতে পারে যে ওখানে যখন আগুন লেগেছে পাশেই যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইডের রাখা কন্টেইনার গুলো আছে, সেই তাপে ভেতরে একটি কেমিক্যাল রিয়াকশন হয়ে এটি অক্সিজেনে পরিণত হয়েছে এবং এর ফলে এটি বিস্ফোরিত হয়েছে। এবং যেহেতু অক্সিজেন জ্বলতে সহায়তা করে, সুতরাং এখানে আগুনের মাত্রাটি মানে ম্যানিফোল্ড অনেক বেড়েছে, এবং সেই ঘটনাটি এবং এইরকম একটি রক্তক্ষয়ী ঘটনার পরে যারা ফায়ার ফাইটার তারা মানে পুরোপুরি বিষয়টি তখন পর্যন্ত কেউ নিশ্চিত নয় যে অন্য কতগুলো কন্টেইনার এই ধরনের আছে, ইভেন সেই কেমিক্যালটা কি সেটিও তারা জানে না। সুতরাং তারা সেই সময় সেফটি ফার্স্ট এই নীতিটি সারা আমার ধারণা যে পৃথিবীর যে কোনো দেশে মানুষের নিরাপত্তার বিষয়টি প্রথমত বিবেচনায় আনতো। এক্ষেত্রেও যদি ফায়ার ফাইটাররা নিজেদের সেফটিটাকে প্রাধান্য দিয়ে থাকে, আমি বলবো যে এটি কোনো অপরাধ তারা করেছেন সেটি। তারপরে তখন তারা কিছুটা আয়ত্তে নিতে পেরেছেন, তারপরে সাধ্যমতো চেষ্টা করেছেন। যেহেতু ওখানে কেমিক্যাল ছিল, এখানে প্রচুর অ্যাপারেল, প্রায় গার্মেন্টস সেক্টর থেকে বলা হচ্ছে প্রায় 900 কোটি টাকার পোশাক ছিল রপ্তানির জন্য ওখানে রাখা ছিল। সেই পোশাকগুলো পড়েছে এবং সব কন্টেইনার কিন্তু বন্ধ ছিল, তাপে ভেতরে আগুন লেগেছে, ভেতরে পোশাক জ্বলছে। তো বন্ধ কন্টেইনারের মধ্যে পানি পৌঁছানো কিন্তু একটু ডিফিকাল্ট, মানে যে অগ্নি নির্বাপক যে তাদের কাছে যে ব্যবস্থা ছিল সেটি খুবই ডিফিকাল্ট। তো আমরা বলতে পারি যে 22 ঘন্টা 24 ঘন্টা নেভাতে পারে নাই, এটি হয়তো আমরা সমালোচনা করতে পারবো, কিন্তু তাদের চেষ্টা আন্তরিকতাকে আমরা আসলে খাটো করতে পারবো না। এবং আমার মনে হয় যে এবং সেই সুযোগ একেবারেই নেই, এবং ফায়ার সার্ভিসেরই 9 জন কর্মী নিহত হয়েছেন নিঃসন্দেহে, এবং রাষ্ট্রও নিশ্চয়ই তাদেরকে সেই যথাযোগ্য সম্মানটি দেবে, সেটি আমাদের প্রত্যাশা। এখন প্রশ্ন হচ্ছে কয়েকটি। একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড সেখানে ছিল, এবং রসায়নবিদরা বলছেন যে 30% বেশি হাইড্রোজেন পারঅক্সাইড যদি থাকে সেখানে 50% হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, অর্থাৎ সেটার যে মিশ্রণ তার মধ্যে 50% হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, যেটি আসলে গ্রহণযোগ্য নয়, যে কারণে আগুন এত বড় আকার ধারণ করেছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এবং এটি আনা হয়েছে তার কারণটি হচ্ছে 50% আনলে খরচটা কম পড়ে, একসাথে অনেক বেশি রাখা যায়, এটি হচ্ছে একটা কারণ রসায়নবিদরা ব্যাখ্যা করছেন। আরেকটি বিষয় হচ্ছে
মানে 12 থেকে 14 ঘন্টার মধ্যেও তাদের পক্ষ থেকে কেউ জানায়নি, মালিক পক্ষ থেকে, যে সেখানে আসলে কি কি রাসায়নিক ছিল। আরেকটি বিষয় হচ্ছে, মালিক পক্ষের একজন আওয়ামী লীগের নেতা, যেদিকে আঙুল তুলছেন বিএনপির নেতারা। গতকালও রুমিন ফারহানা বলেছেন, আজকেও আমির খসরু বলেছেন যে আওয়ামী লীগের নেতা বলেই আসলে এখনো পর্যন্ত তেমন বড় ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যেটি আসলে জুনায়েদ সাকিও আজকে বলেছেন। এই মালিক পক্ষকে মানে জবাবদিহিতার আওতায় কিভাবে আনা যায়? অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনিও কিছুক্ষণ আগে আসলে মালিক পক্ষের দিকেই আঙুল তুলছিলেন। না, এটা দুঃখজনক যে ধরেন কোনো একটা ঘটনা ঘটলেই সেখানে এই যে রাজনৈতিক পরিচয় ধরে কথা বলা এবং রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে আপনার অভিযোগের তীর ছুড়ে দেয়া। কারণ এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো যে মালিক যেই হন না কেন, মালিক যদি ধরেন আজকে আওয়ামী লীগ নেতা না হয়ে আজকে যদি বিএনপির নেতা হতেন বা একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হতেন, তাহলে কি এই বিষয়টার ব্যাপারে আমরা ভিন্ন রকম প্রশ্ন করতাম? আমি অন্তত করতাম না। কারণ হচ্ছে যে আমাদেরকে এটা এখন খুঁজে বের করতে হবে যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, যে যেইভাবে যেই নিয়ম নীতি বজায় রেখে কেমিক্যাল রাখার কথা সেই নিয়ম নীতিগুলো বজায় রাখা হয়েছিল কিনা, তারপরে মালিক পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছিল কিনা এই যে ফায়ার সার্ভিস টিমের সাথে, সব বিষয়গুলোকে খতিয়ে দেখা। তবে বাংলাদেশে কিন্তু এই কেমিক্যাল থেকে আগুনের ঘটনা নতুন নয়। কেমিক্যাল থেকে আগুনের ঘটনা যখন আমরা দেখি আমাদের চোখের সামনে কিন্তু পুরান ঢাকার চিত্র ভেসে ওঠে। পুরান ঢাকায় কিন্তু আমরা এরকম দুর্ঘটনা, এটা ছোট স্কেলে, এটা অনেক বড় স্কেলে হয়েছে যেহেতু এখানে আপনার রপ্তানির জন্য কেমিক্যাল মজুত করে রাখা হয়েছিল। যদি আপনি যেটি বললেন যে রাসায়নবিদরা যেটা বলছেন যে আপনার কাঙ্ক্ষিত মাত্রার চাইতে বেশি মাত্রার হাইড্রোজেন পারক্সাইড সেখানে ছিল, সেগুলো কিন্তু অনুসন্ধান করে দেখার বিষয় যে আপনার একমাত্র সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মধ্যে দিয়েই এখানে বের করে আনা যাবে যে আসলে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল, এবং সেখান থেকে আপনার খুঁজে বের করা যে এটার জন্য কারা দায়ী, যদি সত্যিকার অর্থে কেউ দায়ী থাকে। কারণ আগুনের ঘটনা তো যে কোনো জায়গায় করতে পারে। তো এরকম যখন দাহ্য পদার্থ বা কেমিক্যাল থাকবে সেখানে কি পরিমাণ সেফটি মেজার গ্রহণ করার কথা, সেগুলো করা হয়েছিল কিনা সেগুলো খতিয়ে দেখা। কারণ এগুলো অনুসন্ধানের মধ্য দিয়ে যে যারা মারা গেলেন তাদেরকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেইটার ব্যবস্থা আমরা করতে পারবো। যদি এখানে অনুসন্ধান করি, যদি কেউ দায়ী থাকেন দায়ী ব্যক্তিদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসি, এবং আরো যেখানে যেখানে এই ধরনের কেমিক্যালের গোডাউন আছে সেগুলোর অবস্থা কি সেগুলো যদি আমরা একটু রিভিউ করি, যে এই ঘটনাটাকে কেন্দ্র করে নিশ্চয়ই আরো অনেক জায়গায় এই ধরনের কেমিক্যাল আছে, বৈধভাবেই আছে, তো সেইগুলো কি অবস্থায় আছে সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেগুলো একটা স্টক টেকিং করা, যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। কারণ যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং সারা বিশ্বে কিন্তু এটি খবর হয়েছে, এবং বাংলাদেশ এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু খবর হলো দুর্ঘটনার দেশ হিসেবে, কোনো ভালো বিষয় নয়। তো এটি দেশের ইমেজ এবং ভাবমূর্তির জন্যও কিন্তু একটি বড় প্রশ্ন। তো যার ফলে আমাদের এটা ভালো করে অনুসন্ধান করে দেখতে হবে। কারণ রাজনৈতিক দোষারোপ বাদ দিয়ে আমরা সবাই এখানে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করি, যে তদন্তে আপনার সায়েন্টিস্টরা থাকবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বিন্দু থাকবেনই, সায়েন্টিস্টরা যাতে থাকেন যাতে সত্যিকার কারণকে খুঁজে বের করতে পারেন। আমার মনে হয় সেই পর্যন্ত আমাদের এই যে নানামুখী বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। হাসান ইমাম রুবেল, আপনার কাছে কি মনে হয় যে যেটা আমি এখনো পর্যন্ত যতদূর জানি যে মামলা হয়নি, কোনো মামলা আসলে কারা করবেন বা কোন প্রেক্ষিতে মামলা হবে, মানে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন, বা এখনো মামলা না হওয়ার কারণ কি, এটা যে মানে সবাইকে এখনো খুঁজে পাওয়া যায়নি, বা কি কারণ থাকতে পারে?
এবং যেহেতু আওয়ামী লীগের নেতা যেদিকে আসলে অন্যান্য দলের যে নেতারা রয়েছে সেদিকে আঙুল তুলছে, যেহেতু তিনি ক্ষমতাধর, সুতরাং বিষয়টিকে হয়তোবা মানে আইন সবার জন্য সমান, যদিও জেলা প্রশাসক বলছেন চট্টগ্রামের, তো আইন হয়তোবা সবার জন্য সমান নাও হতে পারে, এরকম একটি সন্দেহ প্রকাশ করছেন অন্যান্য দলের প্রশ্নটি তখনই আসবে যখন প্রমাণিতভাবে বলা যাবে যে, নিশ্চিত হয়ে বলা যাবে যে এখানে আইনের ব্যত্যয় ঘটেছে। তো যতক্ষণ পর্যন্ত আইনের ব্যত্যয় ঘটেছে বলে প্রমাণ করা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আসলে আইন প্রয়োগের প্রশ্নটি কিভাবে আসে এটি আমার কাছে বোধগম্য নয়। আর কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা তো মানে থাকার কথা, মানে এই কন্টেইনার ডিপোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা তো থাকার কথা, সেটি নিঃসন্দেহে ছিল না, যে কারণেই আসলে আগুন এত ভয়াবহ রূপ ধারণ করেছে বলে তো প্রাথমিকভাবে সবাই সেটাই বলছেন। আপনি বলছেন ছিল না, কিন্তু এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে ছিল না। আমি যে একটু আগে বলেছি যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সেখানে নিজে গেছেন এবং তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলেছেন যে সেখানে সমস্ত ধরনের ব্যবস্থা ছিল, এমনকি অগ্নি নির্বাপনের ব্যবস্থাও ছিল। তো অন্য কেউ, কোনো গণমাধ্যম বা সরকারি কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা কিংবা বিরোধী দল কিংবা অন্য কোনো সমালোচক কেউ কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করে দেখাতে পারেননি যে সেখানে সেই ব্যবস্থাটি ছিল না। তো যতক্ষণ পর্যন্ত আমরা সুনিশ্চিত করে বলতে না পারছি যে ছিল না, ততক্ষণ পর্যন্ত আমরা কার দিকে আসলে অভিযোগের অঙ্গুলি নির্দেশ করব, এটি হচ্ছে আমার দিক থেকে একটি প্রশ্ন। আর 12 থেকে 14 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে যে জানানো হলো না যে ভেতরে কি কি রাসায়নিক রয়েছে, সেটিকে আসলে কিভাবে দেখছেন? এটি কেন জানানো হলো না সুনির্দিষ্ট করে আমার পক্ষে বলাটা একটু কঠিন, তবে আমি এটুকু বুঝতে পারি যে এরকম একটি বড় ধরনের ঘটনা ঘটে যাবার পরে কোনো মালিক পক্ষের পুরো পরিস্থিতি বুঝে ওঠার আগে কারো পক্ষে আসলে অ্যাপিয়ার হওয়াটা সম্ভব কিনা, এবং সে সিচুয়েশনটা না বুঝে অ্যাপিয়ার হতে পারেন কিনা, বা অতীতে আমি দেখি নাই যে কেউ এটা অ্যাপিয়ার করেছে। মানে ভেতরে মানুষ রয়েছে, মানে তারই কর্মী রয়েছে, মালিক পক্ষেরই কর্মী রয়েছে, এবং ফায়ার সার্ভিস তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু মালিক পক্ষ ফায়ার সার্ভিসকে জানাচ্ছে না যে ভিতরে কি কি ধরনের রাসায়নিক রয়েছে, এবং যার প্রেক্ষিতে 9 জন ফায়ার সার্ভিসের কর্মী পর্যন্ত নিহত হয়েছে। জানাচ্ছে না বিষয়টি কি এরকম? মানে ফায়ার সার্ভিসের কর্মীরা দাবি করছেন যে তারা জানতে চেয়েছেন, কিন্তু তারা জানতে পারেননি তাদের কাছ থেকে। জানা গেছে ওই দিন রাতেই জানা গেছে, এবং আপনি যদি সংবাদপত্রগুলো খেয়াল করেন, ওই দিন রাতের অনলাইন গুলো যদি খেয়াল করেন, সবাই কিন্তু লিখেছে যে ওখানে হাইড্রোজেন পারঅক্সাইড আছে। না, কিন্তু সকল রাসায়নিকের যে তালিকা সেটি তারা পায়নি বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকল রাসায়নিক বলতে আসলে কি কি রাসায়নিক আছে সেটি তো বলতে হবে, যে এই রাসায়নিকের অস্তিত্ব আমরা পেয়েছি কিন্তু আমাদের কাছে তালিকা দেওয়া হয়নি। মানে এইটা হচ্ছে যে রেটরিক কথা বলে কেউ একজন হয়তো বেকায়দায় পড়েছে, অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমি একটি দুষ্ট লোকের পক্ষ নিচ্ছে, এরকম মনে হতে পারে, কিন্তু আমি আসলে বাস্তবতাটা বুঝতে চাই, আমি নিজেও বুঝতে চাই যে আমরা শুধু অভিযোগ করব নাকি আমরা আসলে সত্য ঘটনা জানতে চাইবো। তো পরিস্থিতি এরকম হচ্ছে যে আমরা কোন একটি ঘটনা ঘটে যাওয়ার পরে একটি স্কেপ গোট খুঁজতে চাই এবং কাকে বলি দেওয়া যায়। সাধারণভাবে আমরা এই ধরনের ঘটনাতে যিনি মালিক থাকেন তাকে দায়ী করার চেষ্টা করি। অ্যাপারেন্টলি আমাদের একটি কালচার আছে যে ধনী হওয়া মানেই অপরাধ, মানে, এবং এইটা আমাদের একটি সাধারণ দৃষ্টিভঙ্গি, কিন্তু আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি। এবং যতক্ষণ না পর্যন্ত, আমি বারবারই বলছি যে যতক্ষণ না পর্যন্ত আমি কারো দায় সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আসলে কাউকে অভিযুক্ত করার পক্ষে না। এবং পলিটিক্যাল লিডাররা যেটা বলেছেন যে এখানে আওয়ামী লীগের নেতা আছেন বলে ধরছেন না, আমি এটাকে একেবারেই পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখতে চাই। যদি এখানে ইভেন বিএনপি নেতাও হতো, একই ঘটনাই ঘটতো, একই কথাই আমি অন্তত বলতাম যে যতক্ষণ না পর্যন্ত এখানে তাই কাউকে প্রমাণ না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা, এটি আসলে তার প্রতি এবং অবিচার করা হবে বলে আপনি মনে করছেন।
যে নিঃসন্দেহে মানে যতক্ষণ না পর্যন্ত দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকেই আসলে দোষী বলাটা ঠিক না। নিঃসন্দেহে প্রাথমিকভাবে যে তথ্য উপাত্তগুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি সেগুলোতে যা মনে হচ্ছে এবং রাজনীতিবিদরা যা বলছেন সেটি আসলে আমরা উপস্থাপন করবার চেষ্টা করছি এবং সেটি থেকে যা মনে হচ্ছে সেটিকে বিশ্লেষণ করবার আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু কাউকে দোষারোপ করবার মতো সময় নিশ্চয়ই এখনো আসেনি। যথার্থই বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেটির বিষয়ে একটু সহনশীল হতে এবং আরেকটু আয় বুঝে ব্যয় করতে। পুরো বিশ্বই আসলে একটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং যেটি আসলে আমরা দেখলাম পিপিআরসি বিআইজিডি তাদের একটি আসলে জরিপ রয়েছে বা একটি গবেষণা রয়েছে, সেখানে বলা হচ্ছে যে দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নতুন দরিদ্র 21 লাখ মানুষ। মানে দেশের অবস্থাটা আসলে কোন দিকে যাচ্ছে? এই দ্রব্যমূল্যকে কমানোর কি মানে কোনো ধরনের উপায় আছে? অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি কি মনে করেন? দেখেন, এই যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তো কোনো সন্দেহ নেই। তো দ্রব্যমূল্য কি কি কারণে বৃদ্ধি পেয়েছে? একটি অন্যতম কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিছুটা প্রভাব পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, যে বিশেষ করে এই যে তেলের মূল্য, চালের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে এক ধরনের অসাধু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে পুলিশি অভিযানও পরিচালিত হয়েছে। সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তো আপনি দেখেছেন ইতিমধ্যে যে টাকার দাম কিন্তু ওঠানামা করছে ডলারের বিপরীতে। তো পুরো বিশ্ব অর্থনীতিতেই কিন্তু একটা ভোলাটাইল পরিস্থিতি বিরাজ করছে। ইউরোপে এবং আমেরিকার মুদ্রাস্ফীতি একটা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তো সেই বিষয়গুলোকে যদি আমরা বিবেচনায় নেই, সেক্ষেত্রে বাংলাদেশে বাজারের উপরে তার কিছুটা চাপ পড়েছে এবং সেইটার ফলে আপনার অনেক মানুষেরই তার জীবনযাপনের যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কিছুটা কমে এসছে। যে কিছু কিছু মানুষ হয়তো সেই কারণে আপাতত দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছেন, আবার পরিস্থিতির উন্নতি হলে হয়তো দারিদ্র সীমা থেকে বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে আপনার সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো বাস্তবায়ন করা, যেমন সরকার কিন্তু স্বল্প মূল্যে এই যে জিনিসপত্র টিসিবির মাধ্যমে সরকার বিক্রি করে, তো সেক্ষেত্রে সেগুলো বিক্রির পরিমাণটা বাড়িয়ে দেওয়া এবং সেটার দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেইটার জন্য সতর্ক থাকা এবং টিসিবির কাছে যাতে পর্যাপ্ত জিনিসপত্র থাকে এবং মানুষকে যাতে মানে বেশি সময় ধরে লাইন ধরে না থাকতে হয় সেই বিষয়টি নিশ্চিত করা। তারপরে ধরেন সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো যাতে সত্যিকার অর্থেই আপনার যারা নিডি তাদের কাছে যাতে সরকারের সাহায্যটা পৌঁছায় এবং সরকারের তরফ থেকে এই যে যারা ধরেন এই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিশেষ করে করোনা পরবর্তী সময়ে যেহেতু দ্রব্যমূল্য বেড়েছে, এটা মানুষের জন্য কিছুটা অসহনীয় পর্যায়ে রয়েছে। তো সেই অসহনীয় পর্যায় থেকে মানুষকে বের করে আনার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ আরো বেশি বেশি করে নেওয়া দরকার। যে বর্তমান সরকারের এই মানুষকে আপনার এই যে করোনা পরবর্তী এবং আজকে দ্রব্যমূল্যের অসহনীয় পরিস্থিতি থেকে বের করে আনার জন্য বিশেষ করে দরিদ্র মানুষের ক্ষেত্রে সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটা অব্যাহত রাখা এবং সেটা আরো বাড়ানো প্রয়োজন। তো সেটা বাড়ানোর মধ্য দিয়ে আপনার এই পরিস্থিতি থেকে হয়তো আমরা বের হয়ে আসতে পারবো। আর নিয়মিত বাজার মনিটরিং যদি করা হয় এবং প্রকৃত অর্থেই যদি বাজার মনিটরিং করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তৎপর থাকে, তাহলেও কিন্তু বাজারে এই যে কৃত্রিম ভাবে যে সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করা হয় সেটিও কিন্তু সেটির প্রবণতাও অনেকটা কমে আসবে। তো যে অভিযানগুলো চলছে সেই অভিযানগুলোতে যাতে কারো প্রতি কোনো অন্যায় না করা হয়, সত্যিকার অর্থে যারা অপরাধী তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে হয়তোবা এই পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে।
জনাব হাসান ইমাম রুবেল, আমরা দেখি যে মানে কোনো জিনিসের দাম, বিশেষ করে মানে কিছু জিনিসের দাম, সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় বিষয়টি, একবার বেড়ে গেলে সেটা আর কমে না। মানে এরকম কোনো ঘটনা কি বাংলাদেশে আবারও হতে যাচ্ছে কিনা, যে সবকিছু নিয়ন্ত্রণে আসলো কিন্তু দাম যে আবার আর তা বেড়েই গেছে, সেটি আর আমাদের নাগালে আসবে না, এরকম পরিস্থিতি হবার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা? আমি এই জবাবে যাওয়ার আগে একটু স্বস্তির খবর দিতে চাই। সেটি হচ্ছে যে এখন থেকে জাস্ট 2-3-4 ঘন্টা আগে ওয়াশিংটনের বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে আগামী এবছর সারা পৃথিবীর যে অর্থনৈতিক গড় প্রবৃদ্ধি, যেটি 4.1% ফোরকাস্ট করা হয়েছিল, সেটি কমে 2.9% হবে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে যেটি বলা হয়েছে যে সারা বিশ্বের প্রবৃদ্ধি কমলেও বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে, সেটি হবে 6.4। যদিও 6.4 বলা হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে চলমান যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাবে এটি 2021-22 যে অর্থ বছর, অর্থাৎ আমরা যে অর্থ বছরে এখনো আছি, সেই অর্থ বছরে এই প্রবৃদ্ধি হবে 6.4। এবং আগামী 22-23 যে অর্থ বছর, অর্থাৎ আগামী 9 তারিখে অর্থমন্ত্রী যেই অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন, সেই অর্থ বছরে 6.7 হচ্ছে আমাদের জিডিপি অর্জিত হবে। এটি একটি নিঃসন্দেহে এরকম একটি পরিস্থিতিতে স্বস্তির খবর। আরো বলে রাখি যে দক্ষিণ এশিয়ায় আমাদের চাইতে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে কেবল ভারত, এই ফোরকাস্টে বলা হয়েছে, এবং এটি মাত্র 2-3 ঘন্টার আগের ফোরকাস্ট। এবং হচ্ছে যে আমি সেটি দেখেই আসলে এখানে বসেছি, এবং এই জন্য আমি এটা আপনাদের মাধ্যমে জানাতেও চাই যে আমাদের সামনে যতটা আমরা আতঙ্কগ্রস্ত হচ্ছি, যতটা আতঙ্ক বা ভয় দেখানো হচ্ছে, অতটা আতঙ্কগ্রস্ত বা ভয়ের পরিস্থিতি আছে বলে ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত মনে করি না। কারণ মানে আমাদের অর্থনীতির যে ইন্ডেক্স গুলো, আমি যদি বলি যে এক্সপোর্ট এখন পর্যন্ত স্থিতিশীল আছে, আমাদের রেমিটেন্স প্রবাহ এখন পর্যন্ত, যদিও গত বছরের থেকে ওভারঅল গ্রোথ কিছুটা কম, কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল আছে। ইনফ্লেশন একটি বড় আশঙ্কার জায়গা, এবং সেটি কেবল বাংলাদেশের এককভাবে হচ্ছে তা তো নয়, এটা একটি গ্লোবাল ফেনোমেনন। এই সময়ে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বেশি ইনফ্লেশন তারা ফেস করছে, ইউরোপ ফেস করছে, জার্মানিতে ফেস করছে। জার্মানিতে আজকে একটি মজার ঘটনা দেখলাম যে সেখানে হচ্ছে যে অর্থনৈতিক এক ধরনের স্ট্যাগফ্লেশন তৈরি হওয়ার কারণে মানুষের মধ্যে ফাইন্যান্সিয়াল মোবিলিটি বাড়ানোর জন্য যে ট্রেনের 9 ইউরোতে ঘুরে বেড়াতে পারবে মানুষ, এবং মানুষ হচ্ছে ট্রেনে ভিড় করে 9 ইউরোতে যেহেতু ঘুরতে পারছে, ভিড় করে যেখানে যাচ্ছে সেখানে তো তাকে আবার কেনাকাটা করতে হচ্ছে। এই যে অর্থনৈতিক মোবিলিটি বাড়ানোর জন্য তারা এই ব্যবস্থাগুলো নিচ্ছে। তো আমি যেটি বলছিলাম যে বাংলাদেশের এখন যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বেসিক্যালি হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, এবং এটি বলা যেতে পারে ইম্পোর্টেড ইনফ্লেশন। কারণ হচ্ছে যে বাইরে আমরা যে আমদানি নির্ভর আমাদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র বাইরে আসলে দাম বেড়েছে। এবং আপনি বাংলাদেশ ব্যাংকের যে ডেটা, সেটা যদি দেখি যে গত বছরের তুলনায় এবছরে আমাদের মানে কোয়ান্টিটি না বাড়লেও শুধু কোয়ান্টিটি না বাড়িয়েও শুধু ইনপুট ব্যয় বেড়েছে 44%। অর্থাৎ যে পরিমাণ পণ্য আগের বছরে আমার আমদানি করতে $100 লাগতো, সেই পরিমাণ পণ্য এবছর আমার আমদানি করতে $144 লাগছে। তার মানে একটা হিউজ ইনফ্লেশনারি প্রেসার কিন্তু বাইরে থেকে আমদানি করবার কারণে আমাদের উপরে চেপে বসেছে। মানে তাহলে কি আমরা কি মানে একটা বিষয় বলতে পারি যে মানে যারা ধনী তাদের সমস্যা হবে না, যেটি এই যে আমরা ব্র্যাক এবং আরেকটি সংগঠন, বেসরকারি সংগঠন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার, মানে এই যে যৌথ যে গবেষণাটা বলছে যে আরো 21 লাখ মানুষ নতুন করে দরিদ্র হলো, বা আগে যারা দরিদ্র ছিলেন, মানে সমস্যাটা আসলে তাদের বাড়ছে, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তাদের কোনো সমস্যা হচ্ছে না। এই যে ইনফ্লেশনারি প্রেসারটা আমাদের উপরে আসছে, মানে এটি তো একটি অবভিয়াস ব্যাপার। মানে আপনি চাইলে এটাকে
নেগেট করতে পারবে না কোনোভাবেই। মানে এটা সারা পৃথিবী এটা ঘুরছে এবং এটি বাংলাদেশে ঘুরবে। এখন এটিকে কিভাবে সহনীয় করা যায় আসলে মেজার্সটা সরকারকে সেটি দিতে হবে। এবং মানে নিশ্চিতভাবেই আগে যে মানুষটি 100 টাকার বাজার করতে পারতো তাকে এখন 150 টাকা খরচ করতে হচ্ছে। তার মানে তার ফুড ইনটেক কমে গেছে। তো আমরা যদি ওই ক্যাটাগরিতেও ধরি তাহলে কিছু মানুষ আবার দারিদ্র সীমা নিচে নেমে যাবে, এরকম একটা বিশেষ পরিস্থিতিতে এটি মানে একেবারেই প্রত্যাশিত ঘটনা। কিন্তু সরকারকে এখন যে মেজার্স গুলো নিতে হবে, তিনি ইতিমধ্যে বেশ কিছু মেজার্স কিন্তু নিয়েছে। যেমন বিলাসদ্রব্য আমদানিকে নিরুৎসাহিত করা হয়েছে এবং আমাদের জানেন যে রিজার্ভের উপরে প্রেশার বাড়ছে, যেহেতু ইম্পোর্ট বিলটা আগের তুলনায় বেড়ে গেছে এবং এক্সপোর্ট কিছু, যেহেতু সারা পৃথিবীতে ইনফ্লেশনারি প্রেশার বাড়ছে, স্বাভাবিকভাবে এক্সপোর্টটা আমাদের এখন যে রেশিওতে আছে সেই রেশিওতে আগামীতে থাকবে কিনা সেটি একটি আশঙ্কার জায়গা, এবং আমাদের রেমিটেন্স প্রবাহটা ওই জায়গায় থাকবে কিনা সেটিও একটা আশঙ্কার জায়গা। ফলে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভটাকে স্থিতিশীল রাখবার জন্য বিলাসদ্রব্য আমদানির ক্ষেত্রে এক ধরনের কিছু মার্জিন আরোপ করা হয়েছে। আগামীতে ট্যাক্স বাজেট আসছে, সেখানে কিছু ফিসকাল মেজার্স নেওয়া হবে, ফলে আমদানি একটা নিরুৎসাহিত হবে। এবং আরেকটি ঘটনা ঘটছে যে এখন আপনি জানেন যে ডলারের একক রেট বাংলাদেশ ব্যাংক বেঁধে দিয়েছিল, সেটি 89 টাকা, আমদানির ক্ষেত্রে 89 টাকা 15 পয়সা, কিন্তু সেটি ওয়ার্ক করে নাই। এখন কিছুটা ম্যানেজড হলো, ফ্লোটিং সিস্টেমের মধ্যে আছে। এর ফলে পরপর 4 দিন কিন্তু টাকার মান কমেছে, টাকার ডিভ্যালু হয়েছে, এবং ডিভ্যালু হওয়ার মানে হচ্ছে যে টাকা ইম্পোর্ট হচ্ছে আরো ব্যয়বহুল হয়ে যাবে। ইম্পোর্ট যদি আরো ব্যয়বহুল হয়ে যায় তাহলে আলটিমেটলি ইম্পোর্টের জায়গাটা কিছুটা হলেও রেশনালাইজ হবে। আরেকটা ঘটনা মানে একদম সাধারণ মানুষের পক্ষ থেকে যদি আমরা মানে আমি প্রশ্নটা করি, মানে একদম সহজ কথায় কি এটি বলা যায় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আমরা থামাতে পারবো নাকি এটা আরো বাড়তে যাচ্ছে? এটি আমরা চূড়ান্ত অর্থে থামাতে পারবো এটি বলার সময় এখনো আসেনি, কিন্তু আমরা সরকার চাইলে দরিদ্র মানুষ, বিপুল সংখ্যক দরিদ্র মানুষ যারা ইনফ্লেশনের চাপটা সবচেয়ে বেশি, এই ইনফ্লেশনের অভিঘাত যাদের উপর সবচেয়ে বেশি, তাদেরকে কিছুটা স্বস্তি দিতে পারে। এবং এই জন্য আগামী বাজেটে ভর্তুকির ব্যাপারটাকে সরকার একটা গুরুত্বপূর্ণ, আমরা যেটুকু খবর পেয়েছি যে একটা বড় ধরনের ভর্তুকির প্ল্যান করা হচ্ছে। সরাসরি মানুষকে স্যার যেটি বললেন যে টিসিবির মাধ্যমে খাবার দেয় এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খাদ্যদ্রব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, এই জাতীয় কর্মসূচির কথা ভাবা হচ্ছে। তো এগুলো যদি প্রপারলি ম্যানেজ করতে পারে তাহলে কিছুটা এই মানুষগুলোর জন্য হয়তো কিছুটা স্বস্তি দেওয়া যেতে পারে। কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত যেই কারণে ইনফ্লেশন বাড়ছে সেই কারণটা যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে। আরেকটি বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে এই ধরনের ঘটনা যখন ঘটে একটি অসাধু চক্র তার সুবিধা নিতে থাকে। এবং বাংলাদেশে আমরা সেই চিত্রটি আসলে দেখতে পাচ্ছি। জনাব হাসান ইমাম রুবেল, আজকে আর একেবারেই সময় নেই এই বিষয় নিয়ে আর কথা বলবার। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আরো বিস্তারিত আলাপ আমরা করতে পারবো, সেই সুযোগ নিশ্চয়ই হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ আপনাদেরকেও অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।